জয় শ্রী শ্যাম, হারে কা সাহারা বাবা শ্যাম হামারা। হ্যাঁ, ঠিক ধরেছ। আমি আবার আমার ছোট্ট ট্যুরের গল্প নিয়ে তোমাদের সাথে এসে পড়েছি। এবং আমার আজকের ঘোরার যে গল্পটি এবং যেখানে আমি গেছিলাম সেটা হলো খাটু শ্যাম। আমার প্রথম ছবি দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো জাগৃতি খাটু শ্যাম মন্দিরে দাঁড়িয়ে আছে। সেই ছবি দিয়ে আজকে আমি বাবা শ্যামের নাম করে তার আরাধনা করে আমি আমার গল্প শুরু করছি। আসানসোল স্টেশনে অনন্যা এক্সপ্রেস ধরে আমাদের খাটু শ্যাম যাওয়ার প্রথম যাত্রা শুরু হয়। খাটু শ্যাম শহরটি, গ্রামটি, শহর বলবো না, খাটু হচ্ছে একটি গ্রাম যেটি জয়পুরে অবস্থিত। আসানসোলে যথাসময়ে 3:40, 45 মিনিট, 3:45 মনে হয়েছিল, 3:45 অনন্যা এক্সপ্রেস ঢুকে পড়ে। এই ট্রেনে করে মাত্র 24 ঘন্টার মধ্যে, এবং খুব ভালো ট্রেন। আমি 18 সালেও রাজস্থান গেছি, বাট এই ট্রেনটি এত ভালো গেছে এবং এত টাইমে ঢুকেছে যে কী বলবো। তাই অনন্যা এক্সপ্রেস ধরে আমরা খাটু শ্যামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা যমুনা নদী পার করে আগ্রা ঢুকছি। আগ্রার খানিক পরেই, অনেকটাই পরে, জয়পুর। এটি হলো আগ্রা শহর। এবং তোমাদেরকে ট্রেন থেকে না দেখিয়ে পারলাম না, এত সুন্দর আগ্রা ফোর্টটি দেখা যাচ্ছিল, তাজমহল দেখা যাচ্ছিল যে কিছু বলার নেই। ট্রেন থেকে একটু ক্যামেরাবন্দি করলাম। যদিও আমি লাদাখ, আমার লাস্ট যে লাদাখ গেছিলাম তখন আগ্রাতে দিল্লিতে নেমেছিলাম, বাট আগ্রা যাওয়া হয়নি। আগ্রা আমি গেছিলাম 2008-এ। আমরা ঠিক 24 ঘন্টার মধ্যে, 4:30, 4:45টার মধ্যে আমরা পৌঁছে গেছি জয়পুর। জয়পুর স্টেশন থেকে খাটু যে গ্রামটি যেতে গেলে তোমাদেরকে জয়পুর স্টেশনে নেমে সেখান থেকে তোমরা অটো করে বাস স্ট্যান্ড এবং বাস ধরে তোমরা খাটু শ্যামের উদ্দেশ্যে রওনা দিতে পারো। খাটু শ্যাম, এটি এই মানে শ্যাম বাবার এই কাহিনীটি আমি তোমাদেরকে আমার গল্পের মধ্যে, ট্রাভেলের গল্পের মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, গনু তো নেমেই তার খাওয়ার অস্থির, যদিও ট্রেনে অনেক কিছুই খেয়েছে। নেমেই তার ঠান্ডা জুস খাওয়া হলো, যদিও বৃষ্টি পড়ছিল আমরা যেদিন পৌঁছাই, সাংঘাতিক। এবং তারপর আমরা বাসে করে পৌঁছে গেলাম। আমরা বাসে চড়ে গেছি এবং সেখান থেকে প্রাইভেট বাসে, হ্যাঁ বলে রাখি, রাজস্থানে যখনই তুমি গভর্নমেন্টের বাস যাবে তাহলে সেখানে হাফ ভাড়া লেডিসদের জন্য, আর জেন্টসদের জন্য ফুল। আমরা প্রাইভেট বাসে, এসি বাসে আমরা পৌঁছে গেলাম একটি নির্দিষ্ট স্থানে। খাটু শ্যাম থেকে মাত্র 20 কিলোমিটার দূরে একটি স্থানে, অতটা পর্যন্তই বাস যায়। সেখান থেকে আবার সমু এবং টেকার, যে যেটা নিতে পারে গাড়ি, পার হেড 50 রুপিস করে লাগে, তোমাকে একদম মন্দিরের সামনে নিয়ে যাবে। আমরা কিছু যাত্রীদের সাথে আমাদের বাসেই পরিচয় হলো, তারা সবাই মিলে আমরা ঠিক করলাম আমরা একটি গাড়িতে সবাই মিলে যাব। এবং পার হেড 50 রুপিস করে নিয়ে আমরা যথারীতি গাড়িতে উঠে পড়েছি এবং খাটু শ্যামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। রাস্তাতে দেখতেই পাচ্ছ প্রচুর ফ্ল্যাগ, খাটু শ্যামের ধ্বজা। এবং অনেকেই, বলে রাখি বন্ধুরা, অনেকেই তাদের যদি মান্নাত থাকে, তারা যদি তাদের মনোবাঞ্ছার যদি পূরণ হয়, তাহলে এই 30 কিলোমিটার যেখান থেকে আমরা টেকার উঠলাম টাটা সমুতে, সেইখান থেকে তারা হেঁটে শ্যাম বাবাজির পতাকা হাতে নিয়ে মন্দির পর্যন্ত আসে। যাদের যাদের যেমন মানসিক থাকে সেই রকম মানসিক অনুযায়ী তারা তোরণ গেট পর্যন্ত আসে এবং সেখানে থেকে আবার কিছুটা হেঁটে মেন মন্দির পর্যন্ত গিয়ে তারা সেই শ্যাম বাবাজির পতাকা সেখানে রাখে। সে রাত্রে পৌঁছে আমরা রাত্রে রেস্ট নিয়ে পরের দিন সকাল সকাল চ্যাটার্জিবাবু আর গনু পুজো দিয়ে আসে এবং পরে আমি, মা আর জাগৃতি আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিই। কেন সকালেই 5টার মধ্যে উঠে ওরা বাবা ছেলে দুজনে মিলেই পুজো দিয়ে আসে, আর আমরা একটু পরেই যাই, কেন মাও বয়স্ক, জাগৃতিকে নিয়ে আমি একটু সময় করেই যাই। খাটু শ্যাম মন্দিরের এটি হলো তোরণ গেট, যেটা একটু আগে দেখালাম, এই যে আমার আর মায়ের ছবি। এই তোরণ গেট থেকেও অনেকে মানসিক করে যে তাদের মনোবাঞ্ছা যদি পূর্ণ হয়, এখান থেকেও ফ্ল্যাগ নিয়ে এই মোটামুটি 1.5 কিলোমিটার পথ অতিক্রম করে তারা মন্দির পর্যন্ত তাদের সে পতাকা নিয়ে যেতে পারে। এবং ভীষণ ভীষণ জাগ্রত ঠাকুর এই খাটু শ্যামজি। খাটু শ্যামজি আসলে বারবারিক, অর্থাৎ আমাদের মহাভারতের এক বিশেষ চরিত্র, বলবান চরিত্র ভীমের নাতি হচ্ছে বারবারিক। ভীমের ছেলে ঘটোৎকচ, ঘটোৎকচের ছেলে হচ্ছে বারবারিক। এইটুকু পর্যন্ত বলি, আস্তে আস্তে বলবো। এখন আমরা সকালে তোরণ গেট থেকে টোটো করে আমি, জাগৃতি, মা আমরা চলে গেছিলাম মন্দিরের উদ্দেশ্যে। হ্যাঁ বন্ধুরা, যখন তোমরা মন্দিরে যাবে অবশ্যই আগে কুণ্ড দর্শন করবে। কুণ্ড যাকে স্বপ্নাদেশ দিয়ে শ্যাম বাবাজি
এই খাটু নামক গ্রামে যার উদ্ভাবন হয়েছিল, সে শ্যামবাবাজির মূর্তি যেখান থেকে পাওয়া যায়, সেইখানেই একটি জলের স্তম্ভ, মানে জল বেরোতে শুরু করে, এবং সেই জলটির গভীরতা কত আজ পর্যন্ত কেউ জানতে পারেনি, তাই সেই জলটি বিচিত্র। আচ্ছা, এই বলতে বলতে বলি, আমি যখন মন্দিরে ঢুকছি তখন একজনের বাড়ির ছাদে, ওখানে মন্দিরটি তো সব গ্রামের মধ্যে মন্দির তো, চারিদিকে নানা বাড়ি, এবং সেই বাড়ির ছাদে অরিজিনাল ময়ূর পেখম তুলে নাচছে, মানে যেটা আমার কাছে অবিস্মরণীয়। হয়তো ঠাকুর দর্শন তো হৃদয় থেকে হয়, কেন আমাদের মতো সাধারণ মানুষরা তো চোখ মেলে সাক্ষাৎ ঠাকুরকে দেখতে পায় না, কিন্তু এই ময়ূর দর্শন, এবং খাটু শ্যামবাবাজির ভীষণ প্রিয় হচ্ছে ময়ূর এবং ময়ূরের পালক। তা এই ক্ষেত্রে তোমরা পুজো দিতে গেলেও ময়ূরের পালক অবশ্যই তোমাদেরকে, ময়ূরের পালক আর ইতর মানে তোমাদেরকে নিয়ে যেতে হবে। তা এই জিনিসগুলো মানে সেন্ট, যেটাকে বলে পারফিউম আর কি, ছোটো ছোটো শিশি তোমাদেরকে নিয়ে যেতে হয়। তো আমি সাক্ষাৎ সেই ময়ূরের পেখম তুলে নাচ আমি দেখলাম। এই হলো সেই কুণ্ড যেটির কথা আমি বলছিলাম, যেখান থেকে শ্যামবাবাজির মূর্তিটি, এখানে যে আসল মূর্তিটা আছে, এই মূর্তিটি পাওয়া গেছিলো। সেই মূর্তিটি তোলার পর সেখান থেকে মানে আশ্চর্যজনক জল নিঃসরণ হতে থাকে, এবং তার গভীরতা আজ পর্যন্ত কেউ জানে না। তা সেই কুণ্ডে অনেকে স্নান করে, যাদের চর্মরোগ আছে তারা যদি সেই কুণ্ডে স্নান করে, তাদের অবশ্যই সেই চর্মরোগ থেকে নিবারণ পাওয়া যায়। তুমি সেই কুণ্ড থেকে জল আনতে পারো। আমরা খাটু শ্যাম মন্দির দর্শন করলাম, এইভাবে বাইরে অনেক লাইন, দর্শন করে লাইন করে বেরিয়ে, মায়ের সিনিয়র সিটিজেনের জন্য কিছু ফ্যাসিলিটি আমি পেয়েছিলাম, তাই জন্যে আমরা দর্শন করে আমরা আস্তে আস্তে মন্দির থেকে বাইরে বেরিয়ে এলাম। এটি হলো মন্দির চত্বর। এখান থেকে আস্তে আস্তে বাইরে বেরিয়ে আমরা খাটু শ্যাম মন্দিরে চারিদিকেই দেখছো ঘর, এবং মন্দিরটি যেভাবে বেনারসে বা অযোধ্যাতে যেমন মন্দির করিডোর বিশাল আকারের, এখানেও মন্দির করিডোর রয়েছে, কিন্তু এতটা বড় নয়, কারণ চারিদিকে ছোট ছোট গ্রাম মানে ছোট গ্রামের মধ্যে চারিদিকে ছোট ছোট অনেক বাড়ি রয়েছে, তাই হয়তো সেইগুলো হয়তো তোলা যায়নি প্রশাসনের তরফ থেকে। তাই তোমাদেরকে খাটু শ্যাম মন্দিরে ডাইরেক্ট ছবি দেখাতে পারলাম না, কারণ সেখানে ফটো একদম অ্যালাউ ছিল না। তাই যতটা পেরেছি তোমাদেরকে আমি শেয়ার করলাম, মন্দিরের ভেতরে কিছু দর্শন করালাম। বাইরে জলের ব্যবস্থা আছে, এই যে জাগৃতি দাঁড়িয়ে আছে, এখানে বাস্কেটে করে জল রাখা আছে, যে যখন চাইবে জল পাবে। এই যে ব্যারিকেডগুলো দেখছো, এই ব্যারিকেডের মধ্যে লাইন করে করে সবাই একে ঢুকছে, প্রচুর অনেকগুলো রো আছে, এবং তার মাঝখান দিয়ে তোমরা যেতে হবে। স্পেশাল ক্ষেত্রে সিনিয়র সিটিজেন বা শারীরিক অসুস্থতা যদি কারোর থাকে, তাদেরকে এই রাস্তাটি দিয়ে, যেটা দিয়ে জাগৃতি হাঁটছে দেখছো, এই সাইডে রাস্তা দিয়ে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়। এই যে ঝন্ডাগুলো যেগুলো বলছিলাম, মানসিক অনুযায়ী অনেকেই পতাকা নিয়ে আসে, এবং সেই পতাকাগুলি এখানে রাখা হয়, এবং সেই পতাকাগুলি শুনলাম যেটুকু বাবার কাছে ঠেকিয়ে তাকে সেগুলিকে আবার পুনরায় আবার নতুনে সেগুলিকে করে আবার হয়তো দোকানে সেল করে দেয়। চারিদিকে অনেক ছোট ছোট মন্দিরের চারিদিকে অনেক ছোট ছোট দোকান রয়েছে। মন্দিরের তুমি পুজো দেওয়ার প্রয়োজনীয় সামগ্রী তুমি এখান থেকে কিনতে পারো। হ্যাঁ, খাটু শ্যাম মন্দিরে গেলে অবশ্যই তোমরা ময়ূরের পালক এবং সেন্ট, পারফিউম, ছোট ছোট যে পারফিউম, সেইগুলো তোমরা নিতে পারো। আমরা ওখান থেকে আবার টোটো ধরে আবার আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। সাইডে অনেক ছোট ছোট দোকান। এখনও খাটু গ্রামটি নতুনভাবে সেজে উঠছে, এখনও অনেক জায়গায় ধ্বংস মানে বাড়ি যেগুলিকে ভাঙা হয়েছে সেগুলি রয়েছে, সেগুলিকে হয়তো আবার নতুন করে ফ্ল্যাট বা হোটেলে রূপান্তর করা হবে, সেরকম ক্রিয়াও এখন চলছে কার্য। তো সুতরাং ভালোই লাগলো। ওই মন্দিরটি যেহেতু অনেকগুলি গ্রামের অনেক বাড়ি পেরিয়ে ভেতরে, তাই সেখানে কোনো যানবাহন যায় না, সেখানে পায়ে হেঁটেই তোমাদেরকে যেতে হবে, এবং সে পথটি প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার, এবং সেই পথটি অতিক্রম করার সময় তোমাদেরকে কিন্তু একটু লাইনেই যেতে হবে, এবং সেইখানটা ভিড়ও হয়। তবে প্রশাসনিক সিস্টেম অনেক সুন্দর, কিন্তু হ্যাঁ, কিছু কিছু প্রশাসনিক কর্তা আছে যারা একটু অন্য ধরনের হয়, মানুষকে সাহায্য করতে চায় না, তো একটু মিলেমিশে যাবে, হয়ে যাবে। শ্যাম বাবা দর্শন করতে এলে আপস ডাউন সব কিছু নিয়ে দর্শন কিন্তু তোমাদের অবশ্যই হবে। বারবারিকের আশীর্বাদ ছিল যে তার 3টি বাণ সে মায়ের মানে সাধনা করে পেয়েছিল, এবং 3টি বাণের মধ্যে তার আশীর্বাদ ছিল যে প্রথম বাণটিতে সে তার যখনই নিক্ষেপ করবে তখন তার সমস্ত শত্রু মারা যাবে, প্রথম বাণ সমস্ত
শত্রুকে চিহ্নিত করবে, দ্বিতীয় বাণ সমস্ত শত্রুকে পুড়িয়ে দেবে এবং তৃতীয় বাণে সে তার তার যাকে যাকে মনে হবে তাকে সে মেরে দিতে পারে। এটি হলো খাটু শ্যাম মন্দিরের হোটেল আমরা যেখানে ছিলাম। হোটেলের লিফটটি এত সুন্দর, একদম পুরো ওপেন কাচের মতো, খুব ভালো লাগছিল। হোটেলের বাইরেটি দেখালাম। হ্যাঁ, সেখান থেকে আমরা 11টার মধ্যে বেরিয়ে যাই। চেক আউট ছিল 11টা, আমার 11:30 হয়, তার মধ্যে বেরিয়ে যাই সালাসার বালাজির উদ্দেশ্যে। হ্যাঁ, তোমরা যদি বন্ধুরা খাটু শ্যাম যাও, খাটু শ্যাম একদিনের ট্যুরই এনাফ। সেখান থেকে মাত্র 2.5 ঘন্টা পথ অতিক্রম করে তোমরা চলে যেতে পারো সালাসার বালাজি। সালাসার বালাজি হনুমানের যে পঞ্চতীর্থ রয়েছে, সেই পঞ্চতীর্থর মধ্যে কিন্তু একটি অন্যতম তীর্থক্ষেত্র। তার মধ্যে একটি হচ্ছে বেনারসের সংকটমোচন, একটি হচ্ছে অযোধ্যার হনুমানগিরি, একটি হচ্ছে এই সালাসার বালাজি। আরও দুটির কথা আমি বলবো। যাই হোক, এই সালাসার বালাজি হচ্ছে হনুমানজির এমন এক মূর্তি যেখানে হনুমানজিকে দাড়ি গোঁফ যুক্ত হনুমানজিকে পুজো করা হয় এবং এটি স্বয়ম্ভু নিজেই উত্থাপন হয়েছিল মাটি থেকে। এই সালাসার বালাজির উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়ি। যেটা বলছিলাম খাটু শ্যামের বারবারিকের যে শক্তি তার কথা। তো আমরা বারবারিকের আশীর্বাদ ছিল বলেই কৃষ্ণ ভয় পেয়েছিল, কারণ বারবারিক প্রতিজ্ঞা করেছিল যে দল হেরে যাবে আমি শুধু তার হয়েই লড়ব, এবং সে মহাভারত লড়াই করার জন্য আসে বাবার অর্থাৎ দাদুর হয়ে লড়তে। কিন্তু কৃষ্ণ তো জানতো যে বারবারিকের কী কঠিন ভীষ্ম প্রতিজ্ঞা, তাই সে ভয় করেছিল যে বারবারিক যদি হেরে যাওয়া দলের হয়ে লড়তে চায় তাহলে এক সময় তাকে হয়তো কৌরবদের হয়েই লড়তে হবে, এবং তখন পাণ্ডবরা হেরে যাবে। পরক্ষণ আবার পাণ্ডবদের হয়ে লড়তে গেলে কৌরবরা, এই করে একটা অনিশ্চিত সৃষ্টি হবে। এবং এই পরিস্থিতির জন্য সে কী করেছিল, সে নিজেই ঠিক কৃষ্ণ তাকে বলেছিল যে তোমাকে এই মহাভারত যুদ্ধ করতে হয় না এবং তুমি এই মহাভারত থেকে বিরত থাকো। কিন্তু সে যেহেতু প্রতিজ্ঞা করে এসেছিল বলে সে কিন্তু এই মহাভারতের যুদ্ধ থাকবে বলেছিল, কিন্তু কৃষ্ণ বলেছিল তাই যদি থাকতে হয় তাহলে তুমি তোমার মাথা আমার কাছে অর্পণ করো, তোমার শির। এবং সে মাথাটা কেটে দিয়ে কৃষ্ণর পায়ে অর্পণ করেছিল এবং কৃষ্ণর কাছে সে বলেছিল যে আমি কিন্তু মহাভারত দেখতে চাই। তাই কৃষ্ণ তখন তার মস্তকটিকে একটি পাহাড়ের উপর রাখে এবং সে পুরো মহাভারতের সাক্ষী হয়ে থাকে। তাই কৃষ্ণবর তাকে আশীর্বাদ করে যে পরবর্তীকালে তোমার এই মস্তকটি পূজিত করা হবে এবং তার সঙ্গে আমার নাম যুক্ত হবে। তাই খাটু গ্রামে পাওয়া গেছিল বলে খাটু, আর কৃষ্ণের নাম অনুসারে শ্যাম, তাই তাকে খাটু শ্যাম রূপে পূজিত করা হয় এই খাটু গ্রামে। এই যে খাটু শ্যাম মন্দিরটি, যাদের রাহুর দোষ আছে তারা অবশ্যই, রাহুকেতুর দোষ আছে, বড় ঠাকুরের দোষ আছে, তারা দর্শন করলে তারা এর দ্বারা উপকৃত হয়। হ্যাঁ, আমি আবার ময়ূরের নাচের ছবিটি দেখাচ্ছি, কারণ এক বিস্ময়কর, এক অবিস্মরণীয় মানে নৃত্য আমি দেখে এসেছি খাটু শ্যাম মন্দিরে। তোমরা গেলে তোমরাও অবশ্য দেখতে পাবে। সালাসার বালাজিতে নেমে আমরা যথারীতি আমাদের যে হোটেল ছিল সেখানে আমরা ঢুকেছি, সেই ছবি তোমরা দেখলে। আমি গল্পটি বলছিলাম বলে রাখলাম, আমার পরের ভিডিওতে সালাসার বালাজি তোমাদের সাথে আমি শেয়ার করব। থ্যাংক ইউ বন্ধুরা। যে 5 হনুমান তীর্থর কথা বলছিলাম তার মধ্যে 3টি বলেছি, আর আরও বাকি 2টি হলো সংকটমোচন মন্দির, একটি আছে সিমলাতে, আর একটি হচ্ছে মেহেন্দিপুর বালাজি। এটিও কিন্তু আগ্রা জয়পুর রুটের মধ্যে পড়ে, তোমরা গেলে অবশ্যই দেখতে পারো। থ্যাংক ইউ, ধন্যবাদ।